তোমাদের সকলকে স্বাগত জানাই ডিন্স বাডি অর্ণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 1-এর তড়িৎ নিয়ে আলোচনা করব। আজকে তড়িতের পার্ট 1 হবে, ঠিক আছে। এটা পার্ট 2 বা পার্ট 3 অবধি হতে পারে, সেটা দেখা যাক কতটা ভিডিও লেন্থ হয়, সেই অনুযায়ী হবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তড়িৎ বললে প্রথমে আমাদের মাথায় কি আসে, যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আছে সেটার কথা মনে আসে। তাছাড়াও ধরো হাতের কাছে আমাদের যে টর্চ থাকে সেগুলোর কথাও মনে আসে। তাছাড়া টিভি রিমোট এই সমস্তগুলোর কথাও মনে আসে। তাহলে তড়িতের কথা বলতে গেলে প্রথমে যদি আসি, এই যে ছোট ছোট গ্যাজেটগুলো যেগুলো চলে হলো ব্যাটারি দিয়ে, সেগুলোর কথা। আমরা যেগুলোকে ব্যাটারি বলি সেগুলোকে আসলে বলে হলো সেল বা ড্রাই সেল। কেন ড্রাই সেল বলছে? কারণ এগুলোর ভিতরে কোনো রকম জল নেই, আছে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, বেশ কিছু অ্যাসিড আছে, সেই জন্য এটাকে ড্রাই সেল বলা হয়। এর ভিতরে কোনো জল নেই। এবার এটার সংজ্ঞাটা চলো দেখে নিই। নির্জল কোষ বা ড্রাই সেল কাকে বলে? রাসায়নিক পদার্থযুক্ত যে সমস্ত সেল বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে তাদেরকে নির্জল কোষ বা ড্রাই সেল বলছে। মানে আমরা যেগুলো আর কি কিনি, যে বিভিন্ন রকম যে এগুলো, সেগুলো এই রকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। এইগুলো হলো এক একটা সেল, ঠিক আছে। এবার এই সেলের একটা প্লাস দিক থাকে, একটা মাইনাস দিক থাকে। খেয়াল করলে দেখবে এই যে সেলের একদম এই ব্যাক পোর্শনে মাইনাস লেখা থাকে, সামনের দিকে প্লাস লেখা থাকে, ঠিক আছে। সেইভাবেই আমাদেরকে যুক্ত করতে হয়, মানে কোথাও যখন বসাতে হয় সেইভাবেই বসাতে হয়। এগুলোকে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেলও বলে। ডিসপোজেবল মানে কি, এটার ব্যবহার হয়ে গেলে এটাকে আর রাখা যায় না বা রিচার্জ করা যায় না, বা এটার ভিতরে বৈদ্যুতিক শক্তিকে নতুন করে উৎপন্ন করা যায় না, তাই জন্য এটাকে ফেলে দিতে হয়, ডিসপোজ করে দিতে হয়। সেই জন্য এই সমস্ত সেলের ভিতরে কি থাকে, বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ থাকে। সেই রাসায়নিক পদার্থগুলোর ভিতরে কি আছে, রাসায়নিক শক্তি আছে। সেই রাসায়নিক শক্তিকেই বিদ্যুৎ শক্তিতে আমরা রূপান্তরিত করছি, সেই সেলকেই প্রাইমারি সেল বলে। মানে যে সমস্ত ব্যাটারিগুলো হয়, যেগুলো আমরা ব্যাটারি নামে চিনি, এভরিডি বা এই সমস্ত কোম্পানির, সেগুলোই হলো আসল কথা এই প্রাইমারি বা ডিসপোজেবল সেল। বেশ কিছু সেল আছে যাদের বাড়িতে ক্যামেরা আছে, বা যারা ক্যামেরা ইউজ করো তারা তোমরা হয়তো জানো, ফোনের ক্যামেরার কথা বলছি না, আলাদা করে। সেই কিছু ব্যাটারি হয় যেগুলোকে চার্জ করা যায়, মানে চার্জ দিলে সেটা ব্যবহার করলে আবার চার্জ ফুরিয়ে গেল, আবার চার্জ দিলে, তাহলে সেগুলো কিন্তু ডিসপোজেবল নয়, ঠিক আছে। এইগুলো হলো ডিসপোজেবল সেল। আচ্ছা, তাহলে সেল আর ব্যাটারি কি একই জিনিস? এই যে আমরা মাঝে মাঝে ব্যাটারি বলি, সেটাকেই সেল বলছি, একই জিনিস? আসল কথা, সেল হলো এই একটাকে বলে সেল, আর এই রকম যখন অনেকগুলো পরপর যুক্ত করে দেবো সেইটাকে বলছে ব্যাটারি। মানে ধরো এই ক্ষেত্রে যদি আমি এর সামনে আরও একটা ধরো এরকম এঁকে দিই, এইখানেও আরও একটা এঁকে দিলাম, তখন কী হয়ে যাচ্ছে, অনেকগুলো ব্যাটারি পরপর যুক্ত আছে প্লাস মাইনাসের সাথে, তখন সেটাকে বলছে হলো ব্যাটারি। যেমন গাড়িতে থাকে হলো ব্যাটারি, তার মধ্যে তার মানে অনেকগুলো সেল থাকে, ঠিক আছে। একাধিক সেল তার সমবায় যা তৈরি করছে সেটাকেই বলছে হলো ব্যাটারি। যেমন গাড়িতে থাকে, ইনভার্টারে থাকে, এগুলো। এরপরের যে প্রশ্ন সেটা হলো সেলের দুটো প্রান্ত কি। ধরো আমরা একটা সেল আঁকছি, এই রকম টাইপের দেখতে হয়। এইখানে একটা এরকম চাকতি মতো অংশ থাকে, আর এইখানে একটা, এই অংশটা হলো ধাতব টুপি মতো অংশ থাকে, তাই তো। এবার তাহলে দুটো অংশ, একটা হলো ধাতব টুপি প্রান্ত, এইটা হলো ধাতব টুপি প্রান্ত, এটা হলো পজিটিভ দিক, আর একটা হলো ধাতব চাকতি অংশ, সেটা হলো নেগেটিভ দিক, ঠিক আছে। দেখো, সেলের ধাতব টুপি প্রান্ত হলো পজিটিভ দিক, আর ধাতব চাকতি প্রান্ত সেটা হলো নেগেটিভ দিক, ঠিক আছে। এবার আমি যদি দুটো ব্যাটারি পরপর যুক্ত করি, কিভাবে যুক্ত করব? দেখো, এটা তো চাকতি, মানে হলো এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ দিকে আবার পজিটিভটা আঁটবো, তাহলে এই রকম হবে, ঠিক আছে, এই রকম হবে। তাহলে নেগেটিভের সাথে সবসময় কি যাবে? পজিটিভ যাবে। যখনই আমরা একটা সেলের সাথে অন্য সেল এরম পরপর আটকাবো, মানে একটা সমবায় তৈরি করব, তখন কিন্তু নেগেটিভ আর পজিটিভ মানে পাশাপাশি থাকতে হবে বা কানেক্ট করতে হবে, তবেই কিন্তু সেটা জ্বলবে। তারপরের প্রশ্ন হলো বোতাম সেল বা বাটন সেল কাকে বলে। দেখো, অনেক সময় ঘড়িতে বা মাইক্রোফোনে না
এমন একটা ব্যাটারি ব্যবহার করা হয় যেগুলোকে এরম চাকতির মতো দেখতে। হ্যাঁ, এবার এই চাকতির তোমরা বলবে যে এই যে দুটো প্রান্ত কিভাবে থাকে সেটাও বোঝা যায়। একটা দিক হলো একটু উঁচু মতো থাকে, আর একটা দিক হলো চাকতিটার একটা দিক একটু উঁচু মতো একটা নিচু মতো থাকে, ঠিক আছে। সেইটার ক্ষেত্রেই পজিটিভ এবং নেগেটিভ দিক আমরা বুঝতে পারি। যে প্রকার সেলকে দেখতে বাটনের মতো এরকম চ্যাপটা চাকতির মতো দেখতে, এটা হাতগড়ি মাইক্রোফোনে ব্যবহার করা হয়। এই যে আমি মাইক্রোফোন ইউজ করছি, এটাতেও এই ব্যাটারি আছে, তাকে এই বাটন সেল বা বোতাম সেল বলছে, ঠিক আছে। তারপর হলো সেকেন্ডারি সেল কাকে বলে। দেখো একটু আগে পড়লাম প্রাইমারি সেল। প্রাইমারি সেলকে কি বলা হয়? ডিসপোজেবল সেল, মানে যেটা ব্যবহার হয়ে গেলে আর ডিসপোজ করে দিতে হয়, যেটা পুনর্ব্যবহার করা যায় না। সেকেন্ডারি সেল হলো পুনর্ব্যবহার করা যায়। এই সেকেন্ডারি সেল কিন্তু খুব শক্তিশালী সেল। যে ব্যাটারিতে, মানে এটা কিন্তু মানে সেকেন্ডারি সেলকে ব্যাটারি বলছে কারণ এর ভিতরে অনেকগুলো সেল আছে। যে ব্যাটারিতে 6টি বা তার বেশি সেল আছে এবং যেটা খুবই শক্তিশালী, তাকে বলছে এই সেকেন্ডারি সেল। যেমন এটা কোথায় ব্যবহার করা হয়? ইনভার্টারের যে ব্যাটারি সেখানে ব্যবহার করা হয়, গাড়ির যে ব্যাটারি সেখানে ব্যবহার করা হয়। এবার তোমরা বলবে যে এটা পুনর্ব্যবহার কিভাবে হচ্ছে। ধরো গাড়িতে যখন তোমার যখন যাচ্ছ, গাড়ির যে ব্যাটারি সেটাই মানে ব্যবহার হয়ে যাচ্ছে, তারপর সেটাকে আবার চার্জ করতে হয়, ঠিক আছে। ইনভার্টার ধরো একদিন কারেন্ট অফ রইলো, তখন ইনভার্টার থেকে তোমার পুরো বাড়ির আলো জ্বললো, তারপর আবার যখন কারেন্ট এসে গেল, ইলেকট্রিসিটি এসে গেল, তখন সেই ইলেকট্রিসিটিটাই ওরা স্টোর করে নেয়। তাহলে কি হচ্ছে? ওরা ওদের ব্যাটারিটাকে বারবার ব্যবহার করছে, সেই জন্য এটাকে বলছে সেকেন্ডারি সেল। এটা খুব শক্তিশালী হয়, সেই জন্যই এটা 6টা বা তার বেশি সেল দ্বারা গঠিত। এবার এটা স্ট্রেংথের ওপর নির্ভর করে। হ্যাঁ, যে ইনভার্টারগুলো একটু দামির দিকে হয় সেগুলোতে এই সেল অনেক বেশি থাকে, অনেক বেশি দিন চলে এবং বাড়ির অনেক বেশি জায়গায় আলো পাখা এই সমস্ত জ্বালাতে পারে। আবার যেগুলো ধরো একটু কম, মানে যেগুলোর ক্ষমতা একটু কম, সেগুলো বেশিক্ষণ আলো প্রোভাইড মানে শক্তি দিতে পারে না, বা বেশি কিছু তুমি বাড়িতে জ্বালাতে পারবে না, ঠিক আছে। এইভাবে এটার শক্তিটা নির্ভর করছে। এবার ধরো তোমরা করলে কি, যে একটা সেল নিলে এবং সেটার সাথে একটা বাল্ব যুক্ত করার চেষ্টা করছো, তখন কি হবে, ঠিক আছে। এবার ধরো বাল্বটা কি, আগে বাল্বের গঠনটা বলে নিই। বাল্বটা একটা স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি, তাই তো। ধরো এটা একটা বাল্ব, এরকম স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি, এরকম অংশ আছে, ভিতরে আছে এরকম ফিলামেন্ট, যে ফিলামেন্টের ভিতর দিয়ে আলো যায়, এবং এই ফিলামেন্টের এমনই গঠন যে এটা এমনই তার দ্বারা গঠিত যেটা মানে ওর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি গেলে গরম হয়ে ওঠে এবং গরম হয়ে ওটা আলো প্রদান করে, ঠিক আছে। এগুলো সাধারণত টাংস্টেন তার দ্বারা গঠিত হয়, সেই জন্য জ্বলে উঠছে। এইবার তাহলে এইটার জ্বলে উঠলো, নিয়ে বাল্বটা আলো দিল। এইখানে গায়ে এরকম দেখবে বাল্বের অনেকগুলো প্যাচ মতো অংশ থাকে, ঠিক আছে। এবার তুমি ধরো ব্যাটারির সাথে এই বাল্বটাকে যুক্ত করার চেষ্টা করছো, ঠিক আছে। যুক্ত করার জন্য একটা তারকে এই দিক দিয়ে আটকাতে হবে, আর একটাকে বাল্বের এই নিচের দিক থেকে আটকাতে হবে। এবার এখানে ধরো তুমি একটা ব্যাটারি লাগালে, ব্যাটারি প্লেস করলে, ঠিক আছে। এটা ধরো এরম একটা ব্যাটারি, এটার সাথে ধাতব দিকটা লাগলে এটার সাথে এটা, তখন বাল্বটা আলো দেবে, ঠিক আছে। তাহলে বাল্বের কোন অংশ জ্বলে উঠছে? ফিলামেন্ট জ্বলে উঠছে। এবার তখনই এটা জ্বলে উঠবে যখন এই সার্কিটটা কমপ্লিট, সার্কিট বলে এটাকে, সার্কিটটাকে কমপ্লিট হয়েছে। মানে হলো এখানে ধরো ব্যাটারি, এটা ধরো একটা ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারি এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এর সাথে তার লাগিয়েছে এবং সেই তারটা গিয়ে একটা বাল্বের এরকম অংশের সাথে যুক্ত হয়েছে, তার উপরে এইখান থেকে গিয়ে এরকমভাবে বাল্বটা আছে, ঠিক আছে। আর এই একটা বাল্ব একটা দিক এরম গা দিয়ে বেরিয়েছে, আর একটা এরম বাল্বের তলার দিক থেকে বেরিয়ে এই দিকে তারটা যুক্ত হয়েছে, আর এর ভিতরে এরম টাংস্টেন আছে, মানে ফিলামেন্ট আছে, ঠিক আছে। তাহলে সার্কিট কমপ্লিট আমরা তখনই বলতে পারবো যখন একটা তার এদিক দিয়ে বার করে বাল্বের একটা সাইডে আটকাবো, আর একটা তার বাল্বের এরম নিচের দিকে আটকাবো, নিয়ে ব্যাটারিটা দেব, তখন এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। সেইটাকেই বলছে হলো সার্কিট কমপ্লিট, তখনই এই বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে। এবার তোমাদের বইতে হাতে কলমে 1-এ দেখো অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেগুলো ছবিতে আর রাখিনি কারণ অনেকটা সময় চলে যাবে। প্রথমটাই দেখো যে সার্কিটটা কিন্তু কমপ্লিট নয়, সার্কিটটা একদিকে এক জায়গায় এরমভাবে কাটা। সার্কিট কাটা মানে দেখো এখান দিয়ে এই অংশটা কাটা, তো এর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারবে না, তার মানে বাল্বটা জ্বলবে না, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে এই সার্কিটটা পুরো কমপ্লিট আছে, সেজন্য
সার্কিট কমপ্লিট মানে এদিক দিয়ে তড়িৎ যাচ্ছে, এদিক দিয়ে আসছে, গোটা সার্কিটটা কমপ্লিট, গোটাটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারছে, সেই জন্য দ্বিতীয় ক্ষেত্রে আলো জ্বলবে। মানে ছবি এ যেটা সেটাতে জ্বলছে না, যেটা বি পিকচার সেটা জ্বলছে, সি যেটা সেটাও দেখো জ্বলছে না, সেটারও সার্কিটটা কাটা আছে, ডি যেটা সেটাও সার্কিটটা কাটা আছে, ই যেটা সেটাতেও সার্কিট কমপ্লিট নয় সেটাও কাটা আছে, আর এফ যেটা সেটাতে জ্বলছে। এবার তোমাদের এফ যেটা সেটা দেখে মনে হতে পারে যে সেটা একটু পেঁচিয়ে আছে, পেঁচিয়ে থাকলেও কোনো সমস্যা নেই, সার্কিটটা কমপ্লিট হলেই হবে। আমি এরকম করতে পারি, এইটাকে মানে এই যে তারটাকে আমি এদিকে এনেও আটকাতে পারি, আর এইটাকে এদিকে এনেও আমি আটকাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, সার্কিটটা কমপ্লিট হলেই আলো জ্বলবে। ঠিক আছে, এই হাতে কলমেটা ভালো করে করবে এবং ভালো করে ছবি দেখে পড়বে যে কোন ক্ষেত্রে এই বাল্বটা জ্বলবে, কোন ক্ষেত্রে বাল্বটা জ্বলবে না। এবার আসি হাতে কলমে দুইতে। হাতে কলমে দুইতে কী করেছে, একটা বাল্বের সাথে দুখানা সেল যুক্ত করা হয়েছে। ঠিক আছে, দেখো এই একটা সেল, এই একটা সেল, ঠিক আছে, পরপর যুক্ত করা হয়েছে, নিয়ে এটার একটা প্রান্ত বাল্বের সাথে আর বাল্বের অন্য প্রান্ত পজিটিভ দিকের সাথে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ দিকের সাথে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কি দেখা গেছে যে আগের ক্ষেত্রে যখন হাতে কলমে একের পরীক্ষাগুলো করা হচ্ছিল, সেক্ষেত্রে বাল্বের যা উজ্জ্বলতা হচ্ছিল, এক্ষেত্রে বাল্ব আরও বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে। কারণ কি, দেখো দুটো যেহেতু সেল ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে তড়িৎ শক্তি অনেক বেশি, তার মানে তড়িৎ শক্তি এর ভিতর দিয়ে যাচ্ছে বেশি, তার মানে এই টাংস্টেন তারের মধ্যে দিয়ে তড়িৎ শক্তি অনেক বেশি যাচ্ছে, মানে ফিলামেন্ট উত্তপ্ত হয়ে উঠছে এবং ফিলামেন্ট থেকে আলো বার হচ্ছে। ঠিক আছে, সেই জন্যই এক্ষেত্রে যে বাল্বের উজ্জ্বলতা অনেক বেশি হয়। এবার দেখো এক্ষেত্রে দেখো সার্কিট যেটা সেটা কি কমপ্লিট তো। এবার এই সার্কিট যদি কোথাও কমপ্লিট না থাকতো তাহলে কিন্তু এই বাল্বটা জ্বলতো না। তাহলে এই তারটা আমি এখানটা কেটে দিলাম, তাহলে কি হবে, এই বাল্বটা কিন্তু আর জ্বলবে না। তাহলে এই সার্কিট বা বর্তনী বলছে কাকে, যখন কোনো ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে বাল্ব বা কোনো যন্ত্র ব্যবহার করা হচ্ছে, আমি এখানে বাল্ব দিয়ে তোমাদের বোঝানোর জন্য লিখেছি, কিন্তু যে কোনো যন্ত্র ব্যবহার করা হলে সেই ব্যাটারির তড়িৎ শক্তি কী করছে, বাল্বটাকে জ্বলতে সাহায্য করছে, অর্থাৎ তড়িৎটা প্রবাহিত হচ্ছে। এই যেটার মাধ্যমে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেইটাকেই বর্তনী বা সার্কিট বলছে। এই যে কোনো জায়গায় যদি সার্কিট কেটে যায় তাহলে কিন্তু সেই যন্ত্রটা চলবে না বা এই বাল্বটা আলো দেবে না। এই যে বর্তনী আঁকবো, এই বর্তনী আঁকার বেশ কিছু প্রতীক আছে। মানে এই যে আমি এতক্ষণ আঁকছিলাম যে একটা তুমি ধরো ব্যাটারি আঁকবে, একটা সেল আঁকবে, তার আঁকবে, বাল্ব আঁকবে, এগুলো আঁকতে তো অনেক সময় যায়। এগুলো সহজে করার জন্য বেশ কিছু প্রতীক চিহ্ন আছে, সেগুলো চলো দেখে নিই। যেমন সেল বোঝাতে কি ব্যবহার করা হয়, এই রকম দাগ দেওয়া হয়, একটা লম্বা দাড়ি একটা ছোট দাড়ি দিয়ে এরকমভাবে, এটা হলো সেল বোঝাতে ব্যবহার করা হয়। ব্যাটারি মানে কি অনেকগুলো সেল, তাহলে এইটা একটা বড় দাগ, একটা ছোট দাগ, আবার একটা দাগ, একটা বড় দাড়ি একটা ছোট দাড়ি, এটা দুটো সেল দেখা এখানে পরপর যুক্ত মানেই হলো ব্যাটারি। আচ্ছা, এক্ষেত্রে বড় দাগটা রিপ্রেজেন্ট করছে হলো তোমার প্লাসকে, ছোট দাগটা রিপ্রেজেন্ট করছে মাইনাসকে, দু ক্ষেত্রে। ঠিক আছে, এরপর হলো সুইচ অন। এটার জন্য আগে সুইচ অফটা দেখি। দেখো সুইচ অফ মানে কি বলো তো, এই রকম, মানে সুইচটা উঠে আছে, এটার সাথে এটা যুক্ত হয়নি, এরকম কানেক্ট হয়নি, তার মানে এর ভেতর দিয়ে তড়িৎ যেতে পারবে না, সেই জন্য এই চিহ্নটা দিয়ে সুইচ অফ বোঝায়। আর সুইচ অন মানে এরকম মাঝে একটা ডট দিয়ে দেবে, মানে এই অংশটা এরম হয়ে আছে, এটা এরম নেমে এসে যুক্ত হয়ে গেছে। তারকে এমনি একটা দাগ দিয়ে বোঝায়, আর বাল্বকে এইরকম একটা বোঝায়। ঠিক আছে, তাহলে এই রকম সংকেত চিহ্ন দিয়ে আমি একটা এমন বর্তনী আঁকছি যেখানে বাল্ব জ্বলছে। তাহলে বাল্বের জন্য এরকম একটা দেখাবো, এরকম একটা তার দেব, ঠিক আছে, আর এখানে ব্যাটারি আঁকবো, তার মানে এটা ব্যাটারি, পজিটিভ এর দিকের সাথে এটা যুক্ত হয়েছে, এটার সাথে এটা, নিয়ে বাল্বটা জ্বলছে। ঠিক আছে, এইভাবে আমি বোঝাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের পর্বে আবার বাকিটা নিয়ে আলোচনা হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।